মশা কি পারবে দানবকে হারাতে? পারস্য উপসাগরে ইরানের মস্কিউটো ফ্লিট বা মশা বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র স্পিডবোট এবং ড্রোনের সাথে আমেরিকার বিশাল আর্মাডা বা নৌবহরের সম্ভাব্য লড়াই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম ঘড়ির কাঁটা যতই টিকটিক করছে, ইরান ঠিক ততই তাদের উপকূলে এক ভয়ঙ্কর মরণ ফাঁদ সাজাচ্ছে। ইরানের কম্বাইন্ড 1404 মহড়া আসলে আমেরিকার জন্য কি সারপ্রাইজ লুকিয়ে রেখেছে? মশা বনাম দানব, ইরানের কৌশল কি? আমেরিকার এক একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যেন এক একটি ভাসমান শহর, কিন্তু ইরান জানে সামনাসামনি লড়াইয়ে তারা আমেরিকার সাথে পারবে না। তাই তারা সাজিয়েছে সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে হামলার পরিকল্পনা। কল্পনা করুন, একটি বিশাল তিমি মাছকে যদি হাজার হাজার বিষাক্ত মশা চারপাশ থেকে ছেঁকে ধরে, তবে তিমিটি যাবে কোথায়? ইরানের এই মশা বাহিনীতে আছে শত শত সুইসাইড বোট, কামিকাজে ড্রোন এবং উপকূলে লুকানো মিসাইল ব্যাটারি। গত 24শে ফেব্রুয়ারির মহড়ায় ইরান ঠিক এই দৃশ্যটি প্র্যাকটিস করেছে, কিভাবে ছোট ছোট দ্রুতগামী বোট দিয়ে আমেরিকার বিশাল জাহাজগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলে সেগুলোকে একটি কিল জোনে পরিণত করা যায়। কম্বাইন্ড 1404 কেবল মহড়া নাকি যুদ্ধের রিহার্সাল? দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকায় আইআরজিসি যে মহড়াটি চালিয়েছে তার নাম দেওয়া হয়েছে কম্বাইন্ড 1404। এখানে তারা যা দেখিয়েছে তা সত্যিই চিন্তার বিষয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার। ইরান দাবি করছে তাদের মিসাইলগুলো এখন আমেরিকার জ্যামিং প্রযুক্তি বা সিগন্যাল জ্যামারকেও ফাঁকি দিতে সক্ষম। ড্রোন ও মিসাইলের মেলবন্ধন। প্রথমে ছোট ড্রোন দিয়ে টার্গেট খুঁজে বের করা হচ্ছে, আর মুহূর্তের মধ্যে উপকূলে থাকা মিসাইল বা সুইসাইড ড্রোন দিয়ে সেখানে নির্ভুল আঘাত হানা হচ্ছে। উপকূলীয় প্রতিরক্ষা। কেবল সমুদ্র নয়, ইরান তাদের স্থল বাহিনীকেও তৈরি রাখছে, যাতে কোনো আমেরিকান সৈন্য যদি ইরানি সৈকতে নামার চেষ্টা করে তবে তাদের ওপর বৃষ্টির মতো কামানের গোলা আর রকেট বর্ষণ করা যায়। ট্রাম্পের আলটিমেটাম এবং হরমুজ প্রণালী। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প গত 23শে ফেব্রুয়ারি আবারও হুঁশিয়ারি দিয়েছেন যে নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের জন্য সেটি হবে একটি ভ্যারি ব্যাড ডে বা অত্যন্ত খারাপ দিন। কিন্তু ইরান পাল্টা জবাব দিচ্ছে হরমুজ প্রণালীতে তাদের শক্তিমত্তা দেখিয়ে। এটি বিশ্বের এমন একটি সরু পথ যেখান দিয়ে সারা বিশ্বের তেলের বড় একটি অংশ সরবরাহ করা হয়। ইরান যদি সেখানে তাদের মশা বাহিনী দিয়ে পথ আটকে দেয় তবে বিশ্ব অর্থনীতি মুহূর্তে ধসে পড়বে। ইরানের মেসেজ পরিষ্কার, যদি যুদ্ধ শুরু হয় তবে তোমাদের ক্যারিয়ারগুলো আমাদের উপকূলের কাছে নিরাপদ থাকবে না। পরিস্থিতি এখন একটি সরু সুতোর উপর ঝুলছে। একদিকে আমেরিকার অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আর বিশাল নৌবাহিনী, অন্যদিকে ইরানের এই কম দামি কিন্তু অত্যন্ত কার্যকর মস্কিউটো ট্যাকটিক্স। ইতিহাস বলে ভিয়েতনাম বা আফগানিস্তানে আমেরিকা বিশাল বাহিনী নিয়েও কিন্তু শেষ পর্যন্ত জয়ী হতে পারেনি। ইরানের ক্ষেত্রেও কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নাকি ট্রাম্পের আর্মাডা ইরানের এই প্রতিরক্ষা বলয়কে তছনছ করে দেবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিক সহ ট্যাঙ্কার দুটি জব্দ করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওদিকে ইসরায়েল কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বা তারই আগে জনগণকে অস্ত্র দিয়ে আবার রক্ষা করার কথা বলছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বাড়ছে। শুধু সুদূর সীমান্তে জাঁকিয়ে বসে প্রতিরক্ষা বাহিনী নয়, ইসরায়েলের নেতারা এখন জনগণকে নিরাপদ আশ্রয় স্থাপনে প্রস্তুত থাকতে বলছেন। এটা এক কথায় সাধারণ কথার মতো শোনালেও বাস্তবে এটা যুদ্ধের সম্ভাবনার একটি বড় ইঙ্গিত। একজন উচ্চপদস্থ ইসরায়েলি মন্ত্রী, অভিজ্ঞ নেতা আভিগদর লিবারমান বললেন, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতে সক্ষম নিরাপদ স্থান তৈরি করতে হবে। তিনি আরও মনে করিয়ে দেন যে পুরো যুদ্ধ শুরু হবে কিনা এটা আসলে মার্কিন প্রেসিডেন্টের উপরই নির্ভর করছে। ইসরায়েল মনে করছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলার ঝুঁকি বাস্তব। সেই ভয় থেকেই সরকারিভাবে নিরাপদ আশ্রয়ের কথা বলা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সম্প্রতি বেসামরিক এলাকায় আকাশ প্রতিরক্ষা সিস্টেম স্থাপন করছে এমন খবর এসেছে ইসরায়েলি মিডিয়ায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষ থাকে, বাস করে, দোকানে যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা তৎক্ষণাৎ কাজ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে, মানে এটি সরাসরি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে আকাশে ছোঁড়া যাবে। যদিও সরকার বলছে এটি স্রেফ সুরক্ষা ব্যবস্থা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ হলে সে এলাকাগুলোই হয়ে উঠতে পারে লক্ষ্যবস্তুর মতো।
যুদ্ধ হলে ইরান যদি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ও এর আশেপাশের অঞ্চলগুলোই সবচেয়ে বেশি নিশানায় পড়তে পারে। এটা প্রথমবারের মতো নয় যে ইসরায়েল এমন প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে। আগেও তারা একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে যখন ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্রের বিনিময়ে বড় সংঘর্ষ হয়েছিল, বিশেষ করে জুন 2025-এর 12 দিন ব্যাপী সংঘাতে। সেই সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন একাধিকবার ইসরায়েলে হামলা চালায়। অনেক এলাকায় মানুষ বোম শেল্টারে আশ্রয় নিয়েছে, আবার অনেকের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান বারবার সতর্ক করেছে যদি মার্কিন বা ইসরায়েলের হামলা ঘটে তারা তা নীরবে সহ্য করবে না। তারা বলেছে যে কোনো আক্রমণের জবাব ইসরায়েলকে দেবে, এমনকি ইরানের সীমানার বাইরে পর্যন্ত। ইরানের একজন শীর্ষ উপদেষ্টা আলী শাম খানি ইউরোপীয় শক্তিগুলোকে এই হুঁশিয়ারি দিয়েছেন, কারণ তারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ওয়াশিংটনে জরুরি আলোচনায় গেছেন। বার্তা হচ্ছে ইরান শুধু পারমাণবিক কর্মসূচি নয়, মিসাইল ও সামরিক শক্তি বাড়াচ্ছে। ইসরায়েল সরকার আশঙ্কা করছে মার্কিন প্রেসিডেন্ট যদি পারমাণবিক সমঝোতায় ক্ষুদ্র আপেক্ষিক ছাড় দেয় তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়ে যাবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু পারস্যের আকাশে আজ জ্যোৎস্নার বদলে অন্য এক আভা। সেই আভা আত্মমর্যাদা আর অদম্য সাহসের। ইরান নামক দেশটি এখন অনেকটা সেই জেদি রাজপুত্রের মতো, যাকে চারপাশ থেকে রাক্ষস খোক্ষসের দল ঘিরে ধরেছে। কিন্তু রাজপুত্র ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো মুচকি হেসে তলোয়ারের শান দিচ্ছে। এই তলোয়ারের নাম ব্যালিস্টিক মিসাইল। ফেব্রুয়ারির এক বৃহস্পতিবার, আকাশ মেঘলা কিনা জানা নেই, তবে মাটির গভীর নিচে এক অদ্ভুত চাঞ্চল্য। জেনারেল আব্দুর রহিম মুসাভি মানুষটা শান্ত প্রকৃতির হতে পারেন, কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ঝকঝকে। তিনি একা নন, সঙ্গে অ্যারোস্পেস ফোর্সের জাদুকর মজিদ মুসাভি। তারা এক রহস্যময় ভূগর্ভস্থ নগরীতে পা রাখলেন। না, এটা কোনো সাধারণ শহর নয়। মাটির 100 ফুট নিচে ড্রাগনের মতো শুয়ে আছে শত শত মিসাইল। তারা যেন অপেক্ষা করছে এক ইশারা। জেনারেল মুসাভি যখন সেই বিশাল ধাতব শরীরগুলোর দিকে তাকালেন, তার মুখে কি তখন বিজয়ী বীরের হাসি ছিল? হয়তো ছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, শত্রুর জন্য আমাদের জবাব তৈরি। আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভীক। গত বছরের জুন মাসের কথা ভাবুন। চারদিকে ষড়যন্ত্রের জাল। একদিকে পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা মিলে অতর্কিতে হামলা চালিয়ে বসল। 1064 জন নিরীহ প্রাণ হারিয়ে গেল অকালে। পরমাণু কেন্দ্রগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলল। সাধারণ কোনো শহর হলে হয়তো কান্নাকাটি করে বিশ্ব বিবেকের কাছে বিচার চাইত, কিন্তু ইরান তো সাধারণ নয়। সে তার বীরত্ব দেখালো পাল্টা আঘাতে। ইসরায়েলের বুক কাঁপিয়ে আর আমেরিকার আল উদেদ ঘাঁটিতে মিসাইল পাঠিয়ে বুঝিয়ে দিল আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। জেনারেল মুসাভি খুব সুন্দর করে একটা কথা বললেন, আগে ইরান ছিল রক্ষাত্মক, মানে কেউ মারলে তবেই সে হাত তুলত, কিন্তু এখন আক্রমণাত্মক। অন্যায় দেখলে সে আর ঘরে বসে থাকবে না। আমেরিকা আর তার মিত্ররা বিশাল বিশাল নৌবহর পাঠাচ্ছে। আকাশে চিলের মতো যুদ্ধ বিমান উঠছে। জেনারেল মুসাভি এই দৃশ্য দেখে হাসেন। তিনি জানেন এই কৃত্রিম শক্তিতে ভয় পাওয়ার কিছুই নেই। তার কাছে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল, যা মাটির নিচ থেকে উঠে এসে শত্রুর দম্ভ গুঁড়িয়ে দিতে পারে। এই গল্পের ইরান এখন সেই নায়ক যে একলা দাঁড়িয়ে আছে বিশাল এক শক্তির সামনে। তার পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠিকই, কিন্তু সেই দেয়ালটাই এখন তার শক্তির উৎস। সে কেবল বিজয়ের কথা ভাবছে, হারার কোনো সুযোগ তার অভিধানে নেই। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে এক অদ্ভুত দৃশ্য। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অহংকার, অন্যদিকে এক জাতির টিকে থাকার লড়াই। মাঝে মধ্যে মনে হয় এই মিসাইলগুলো যেন লোহা দিয়ে তৈরি নয়, এগুলো তৈরি হয়েছে ইরানের মানুষের তেজ আর আবেগ দিয়ে। রাত গভীর হচ্ছে। পারস্যের সেই মরুভূমির নিচে মিসাইলগুলো হয়তো ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা বলছে, আমাদের গায়ে হাত দেওয়ার ভুল হিসাব নিকাশ যেন কেউ না করে, কারণ পরের বার যখন আমরা জাগবো তখন পৃথিবী আর আগের মতো থাকবে না। সবাই যখন ভয় সিঁটিয়ে থাকে তখন একজন বীর বুক চিতিয়ে বলে, আমি প্রস্তুত। আজ ইরান ঠিক সেই কথাটাই বিশ্বকে জানিয়ে দিল।
ইরানের পাল্টা চালে ট্রাম্প হতভম্ব। ভেনেজুয়েলায় ব্যবহৃত আমেরিকার কৌশল এবার ইরানিদের হাতে। ইরানের বাহিনী আমেরিকার কৌশল অনুকরণ করায় তেলের রুট নিয়ে পশ্চিমে আতঙ্ক। তেহরানি সেনারা 10 লক্ষ লিটার জ্বালানি তেল সহ 2টি জাহাজ ও বিদেশি ক্রু আটক করেছে। ইরানকে আমেরিকার দুর্বল জায়গায় আঘাত করল। ট্রাম্পের তেল নিয়ে অতি আগ্রহ কি বুমেরাং হয়ে ফিরছে? ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী দাবি করেছে তারা পারস্য উপসাগরে সন্দেহজনক অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 2টি জাহাজ আটক করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তল্লাশি ও অনুসন্ধান অভিযানের সময় ওই জব্দকৃত জাহাজগুলো থেকে 10 লক্ষ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানি তেল পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ওই সময় জাহাজে থাকা 15 জন বিদেশি ক্রু সদস্যকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আরও তদন্তের জন্য ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে এই জাহাজগুলো ফার্সি দ্বীপের নিকটবর্তী জলসীমায় সংগঠিত একটি বড় জ্বালানি পাচারকারী চক্রের অংশ ছিল। IRGC নৌবাহিনী বলেছে যে কয়েকদিনের গোয়েন্দা নজরদারি, রিয়েল টাইম ট্র্যাকিং এবং কার্যক্রম পর্যবেক্ষণের ভিত্তিতে এই আটকের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত জব্দ করা এই তেলবাহী ট্যাঙ্কারগুলোর উৎপত্তি স্থল বা দেশের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই ঘটনাটি আমেরিকার সাম্প্রতিক কিছু সামরিক পদক্ষেপের পরপরই ঘটল, যার মধ্যে ছিল ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে অপরিশোধিত তেল পরিবহনের অভিযোগে বেশ কিছু বিদেশি জাহাজ জব্দ করা। গত 3রা ফেব্রুয়ারি বাহরাইন বন্দরের দিকে যাওয়ার সময় আমেরিকার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারকে ইরানি সামরিক বোটগুলো হুমকি দিয়েছে বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে IRGCর গানবোটগুলো MV স্টিনা নামক ওই জাহাজটিকে তাদের ইঞ্জিন বন্ধ করতে এবং ইরানি বাহিনী দ্বারা তল্লাশির জন্য প্রস্তুত হতে সতর্ক করেছিল। একটি ইরানি মোহাজের নজরদারি ড্রোন ও উচ্চ গতিতে আমেরিকার ট্যাঙ্কারটির দিকে এগিয়ে আসে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর জবাবে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ম্যাকফল সেখানে হস্তক্ষেপ করে এবং বাণিজ্যিক ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে এসকর্ট করে নিয়ে যায়। তবে তেহরান ওয়াশিংটনের এই দাবি অস্বীকার করেছে। তাদের দাবি ট্যাঙ্কারটি কোনো বৈধ অনুমতি বা পারমিট ছাড়াই ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। এদিকে ইরান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে আলোচনা আপাতত শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ভালো শুরু বলে অভিহিত করেছেন। যদিও অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এবং সেসব নিয়ে সামনের দিনগুলোয় আলোচনা অব্যাহত থাকবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবেন না এবং বলেছেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য ইসমাইল কাসারি ইরান মার্কিন আলোচনা সম্পর্কে বলেছিলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে এই আলোচনার কোনো ফল হবে না। তিনি ILNA সংবাদ সংস্থাকে বলেন, আমেরিকানরা আমাদের সাথে খেলতে চায় এবং আমরা তাদের সাথে খেলব, কিন্তু আমরা আমাদের নিজস্ব নীতির ভিত্তিতে এটা করব। এই মুহূর্তে লোহিত সাগর আর আরব সাগরের দিকে তাকালে একটা অদ্ভুত টানটান উত্তেজনা বোঝা যায়। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে কিছু যেন বদলাচ্ছে। খবর এসেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নাকি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম সরিয়ে নিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ বলছে এটা কোনো সাধারণ স্থানান্তর নয়, সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র জাহাজে হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় বুঝতে হবে, গত মে মাস থেকে এই অঞ্চলে একটি ভঙ্গুর শান্ত অবস্থা ছিল। পুরোপুরি শান্ত না, কিন্তু বড় ধরনের সংঘর্ষও হয়নি। এখন যদি সত্যিই হুথিরা আবার হামলার প্রস্তুতি নেয়, তাহলে সেই শান্ত অবস্থা ভেঙে যেতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে লড়াইরত একটি গোষ্ঠীর সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে লোহিত সাগর ও আরব সাগরে থাকা মার্কিন জাহাজগুলোর উপর আবার হামলা চালানোর জন্য হুথিরা কার্যকরভাবে প্রস্তুতি নিচ্ছে। মানে বিষয়টা শুধু গুজব নয়, অন্তত কিছু গোয়েন্দা তথ্য এমন ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে? এর পেছনে আরেকটা বড় প্রেক্ষাপট আছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি। এর আগে জানা যায় মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA এক সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। এই বহরে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার এবং একটি সহায়ক সাবমেরিন। বর্তমানে তারা ইয়েমেনের সোকোট্রা দ্বীপের পূর্ব দিকে এডেন উপসাগরের কাছে অবস্থান করছে। এখানে দূরত্বের হিসাবটা গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার প্রায় 1400 কিলোমিটার দূরে, অর্থাৎ বহরটি আগের তুলনায় ইরানের উপকূল থেকে কিছুটা দূরে আছে। তাহলে কি যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে নাকি কৌশল বদলেছে? ইরানি কর্মকর্তারা এর মধ্যেই সতর্কবার্তা দিয়েছেন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে। আর ঠিক সেই সময়ে যুদ্ধজাহাজের অবস্থান পরিবর্তনের খবর সামনে আসে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। পুরো ব্যাপারটা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে নিশ্চিতভাবে বলা কঠিন এটা সরাসরি ইরানকে লক্ষ্য করে পদক্ষেপ নাকি আঞ্চলিক নিরাপত্তার সাধারণ প্রস্তুতি। অন্যদিকে হুথিরা এর আগে একাধিকবার লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তারা ইসরায়েল সম্পর্কিত বা পশ্চিমা স্বার্থ জড়িত জাহাজগুলোকে লক্ষ্য করছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য রুট বড় চাপের মুখে পড়ে। অনেক শিপিং কোম্পানি বিকল্প পথ নিতে বাধ্য হয়। লোহিত সাগর ও বাব আল মানদেব প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি আবার বড় মাত্রার হামলা শুরু হয় তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউরোপ, এশিয়া সব জায়গায় সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এখনো পরিস্থিতি খুব স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে হুথিদের সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর আসছে। এর পেছনে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ছায়াও আছে, কিন্তু বাস্তবতা হলো এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত ঘোষণা নেই। অনেক তথ্যই বিভিন্ন সূত্রের উপর নির্ভর করছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো এটা কি কেবল শক্তির প্রদর্শন নাকি সত্যি নতুন করে সংঘর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ট্রাম্পের 5 অসম্ভব শর্ত। ইরানকে কি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? ওমানের মাস্কাটে কূটনৈতিক আলোচনা চলছিল, টেবিলে চা, কাগজ, হাসি মুখ। কিন্তু ঠিক সেই সময়ে ভারত মহাসাগরে জড়ো হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর। একদিকে আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় রাজনৈতিক সাফল্যের পর এবার ইরানের দিকে নজর দিয়েছেন। কূটনৈতিক মহলের দাবি তিনি এমন 5টি শর্ত দিয়েছেন যা মানা ইরানের পক্ষে প্রায় অসম্ভব। ইসরায়েলি সংবাদ মাধ্যম মাআরিফ জানিয়েছে ওয়াশিংটনের মূল দাবিগুলো হলো ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে, আঞ্চলিক সামরিক নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। শুনতে কি আলোচনার প্রস্তাব মনে হচ্ছে নাকি চূড়ান্ত আলটিমেটাম? অনেক বিশ্লেষক বলছেন এগুলো আসলে আলোচনার ভাষা নয়, এগুলো এমন শর্ত যা প্রত্যাখ্যান করার জন্যই দেয়া হয়। ট্রাম্প নিজেও এনবিসি নিউজকে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন খুব চিন্তিত হওয়া উচিত। তার আত্মবিশ্বাসের পেছনে ভেনেজুয়েলার উদাহরণ আছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইরান আর ভেনেজুয়েলা এক নয়। ইরান গত ৪৫ বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ, হুমকির মধ্যে টিকে আছে। তারা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন তাদের সামরিক নীতি এখন রক্ষাত্মক নয়, আক্রমণাত্মক। তারা অপ্রতিসম যুদ্ধনীতি গ্রহণ করেছে, মানে সরাসরি যুদ্ধ নয়, ড্রোন, ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পাল্টা আঘাত। চ্যাথম হাউসের পরিচালক ব্রন ওয়েল ম্যাডক্স বলেছেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ইরানের প্রধান প্রতিরক্ষা। এটা বন্ধ মানে নিজেদের পুরোপুরি অরক্ষিত করে দেয়া। ইসরায়েলি বিমান শক্তি বা মার্কিন স্টেলথ বোমারু বিমানের সামনে দাঁড়ানোর কোনো ঢাল থাকবে না। কোনো ইরানি সরকার এমন সিদ্ধান্ত নেবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় আস্থা রাখছেন না। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন বলেছেন ইরানের সঙ্গে চুক্তির কোনো মূল্য নেই।
অন্যদিকে হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেম জানিয়ে দিয়েছেন, যদি যুদ্ধ শুরু হয় তারা নিরপেক্ষ থাকবে না। তার ভাষায় এটি হবে অস্তিত্বের লড়াই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার উপর জোর দিচ্ছেন, কিন্তু তেহরান স্পষ্ট করেছে ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আপোষ নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭% নামিয়ে আনার বিষয়ে নমনীয়তা থাকতে পারে, কিন্তু সামরিক সক্ষমতা ধ্বংসের প্রশ্নে তারা অনড়। হোয়াইট হাউসও খুব আশাবাদী নয়। তারা বলছে আঞ্চলিক মিত্রদের অনুরোধেই আলোচনা চলছে। পর্যবেক্ষকদের মতে বড় কোনো সমঝোতা না হলে সংঘাতের ঝুঁকি বাড়বে। ট্রাম্পের জনপ্রিয়তা দেশে কমছে। ইতিহাস বলে অনেক সময় বাইরের সংঘাত অভ্যন্তরীণ রাজনীতিতে সমর্থন যোগায়, কিন্তু ইরানে হামলা মানে শুধু দুই দেশের যুদ্ধ নয়, এতে জড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য। তেলবাজার অস্থির হবে, আঞ্চলিক গোষ্ঠীগুলো সক্রিয় হবে, সব মিলিয়ে পরিস্থিতি খুবই সংবেদনশীল। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, আবার হুঁশিয়ারি, আবার যুদ্ধের গন্ধ। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো অ্যাডভেঞ্চার বা হামলার চেষ্টা হলে তার ফল হবে কৌশলগত পরাজয়। শুধু পরাজয়ই নয়, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। এই বক্তব্য তিনি দিয়েছেন ইরানের বিমানবাহী দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায়। সেখানে তিনি বলেন, শত্রুরা খুব ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে তারা শুধু সামরিকভাবে হারবেই না, বরং আঞ্চলিক সংকট ভয়াবহ রূপ নেবে। যারা এই যুদ্ধে সমর্থন দেবে তাদেরও দিতে হবে ভারী ও অপূরণীয় মূল্য। এখন প্রশ্ন হলো, এই কঠোর ভাষা কেন? মুসাফির বক্তব্যে বারবার উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির কথা, বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। তখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যস্ত ছিল। 13 জুন ইসরায়েল হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্র ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরানও চুপ থাকেনি। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এমনকি কাতারের আল উদেদ ঘাঁটি, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেটিও লক্ষ্যবস্তু হয়। এরপর থেকেই ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বাড়ানোর দিকে জোর দেয়। মুসাভি বলেছেন, ইরানের বিমান বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আছে। আধুনিকায়ন চলছে, যুদ্ধ সক্ষমতা বাড়ানো হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিমান বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। তার ভাষায় দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় তারা একটুও পিছপা হবে না। এখানেই আসছে বড় রাজনৈতিক বার্তা, কারণ যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে, হুমকি দিয়েছে হামলার। ফলে অঞ্চলে আবারও সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। শুধু দুই দেশের লড়াই থাকবে না, পুরো অঞ্চল জড়িয়ে পড়বে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ইরান বলছে তাদের ভয় দেখিয়ে কিছু হবে না, তবে অন্যদিকে কিছুটা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত আছে। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আবার পারমাণবিক ইস্যুতে বৈঠক করেছেন। উত্তেজনার মাঝেও আলোচনা চলছে। একদিকে সামরিক প্রস্তুতি, পাল্টা হুমকি, যুদ্ধের ভাষা, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। দুটি পথই খোলা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা সামরিক পথে এগোয়, ইরান বলছে তার জবাব শুধু সীমিত থাকবে না, পুরো অঞ্চল কাঁপবে। কিন্তু যদি আলোচনা সফল হয় তাহলে বড় সংঘর্ষ এড়ানো সম্ভব। মধ্যপ্রাচ্য এখন সেই দোলা চলে দাঁড়িয়ে, যুদ্ধ না আলোচনা, হুমকি না সমঝোতা। আগামী কয়েক সপ্তাহই হয়তো ঠিক করে দেবে এই উত্তেজনা কি বিস্ফোরণে গড়াবে নাকি আবারও টেবিলের আলোচনায় থামবে। মিসাইল নয়, বিস্ফোরণ নয়, আকাশে কোনো ধ্বংসাবশেষ নয়, তবুও হঠাৎ করে একটি স্যাটেলাইট অচল হয়ে যেতে পারে। শুনতে সাইফাই সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু সাম্প্রতিক দাবি বলছে চীন এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যা নাকি মহাকাশে থাকা স্যাটেলাইটকে চুপচাপ অক্ষম করে দিতে পারে উচ্চ ক্ষমতার মাইক্রোওয়েভ দিয়ে। চীনের নর্থ ওয়েস্ট ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার টেকনোলজি দাবি করেছে তার একটি নতুন পালস পাওয়ার ড্রাইভার তৈরি করেছে, নাম TPG-1000CS। দৈর্ঘ্য প্রায় 4 মিটার, ওজন প্রায় 5 টন। আগের প্রজন্মের সিস্টেমের তুলনায় অনেক ছোট ও বহনযোগ্য।
দাবি করা হচ্ছে এই ডিভাইস 1 মিনিটে প্রায় 2 লাখ উচ্চ শক্তির পালস তৈরি করতে পারে, আর সর্বোচ্চ শক্তি 20 গিগাওয়াট পর্যন্ত বৈদ্যুতিক পালস। এই সংখ্যা কেন গুরুত্বপূর্ণ? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মাত্র 1 গিগাওয়াট ফোকাসড মাইক্রোওয়েভ শক্তি নাকি নিম্ন কক্ষপথের স্যাটেলাইটকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেখানে যদি 20 গিগাওয়াট হয় তাহলে সেটি অনেক বড় লাভ। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এইসব তথ্য মূলত চীনা সূত্রের দাবি, স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এখন প্রশ্ন, মাইক্রোওয়েভ অস্ত্র কেন এত আলোচনায়? প্রচলিত অ্যান্টি স্যাটেলাইট মিসাইল যদি কোনো স্যাটেলাইট ধ্বংস করে তাহলে মহাকাশে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তৈরি হয়। সেই ধ্বংসাবশেষ উচ্চ গতিতে ঘুরতে থাকে এবং অন্য স্যাটেলাইটকেও আঘাত করতে পারে, এমনকি আক্রমণকারী দেশের স্যাটেলাইটও ঝুঁকিতে পড়ে। মাইক্রোওয়েভ অস্ত্রের ধারণা আলাদা। এটি সরাসরি বিস্ফোরণ ঘটায় না, বরং শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস দিয়ে স্যাটেলাইটের ইলেকট্রনিক্স পুড়িয়ে দিতে পারে। বাইরে থেকে স্যাটেলাইট অক্ষত দেখাবে, কিন্তু ভেতরের সার্কিট কাজ করা বন্ধ করে দেবে। এই পদ্ধতিকে বলা হয় ডিরেক্টেড এনার্জি ওয়েপন। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন 3 দেশই বহু বছর ধরে এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। এখানে সবচেয়ে আলোচিত নাম স্টারলিংক। স্টারলিংক হলো স্পেস এক্সের তৈরি একটি বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্ক। এটি উচ্চ গতির ইন্টারনেট দেয়, কিন্তু ইউক্রেন যুদ্ধে এটি শুধু ইন্টারনেট নয়, কৌশলগত হাতিয়ার। ইউক্রেনীয় সেনাবাহিনী স্টারলিংক ব্যবহার করে নিরাপদ যোগাযোগ, ড্রোন সমন্বয়, আর্টিলারি টার্গেটিং এবং রিয়েল টাইম ডেটা শেয়ার করেছে। রাশিয়ার অবকাঠামো হামলার পর বেসামরিক হাসপাতাল ও জরুরি সেবাও এই নেটওয়ার্কের ওপর নির্ভর করেছে। এই কারণে রাশিয়া প্রকাশ্যে সতর্ক করেছে, যে কোনো বাণিজ্যিক স্যাটেলাইট যদি যুদ্ধ প্রচেষ্টায় সরাসরি সহায়তা করে সেটি বৈধ লক্ষ্য হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেস একটি রিপোর্ট প্রকাশ করে, সেখানে দাবি করা হয় রাশিয়া নাকি এমন একটি অস্ত্র তৈরি করছে যা একসঙ্গে বহু স্টারলিংক স্যাটেলাইট অচল করতে পারে, এমনকি ছোট উচ্চগতির প্যালেট ছড়িয়ে একটি কক্ষপথকে বিপজ্জনক করে তোলার পরিকল্পনার কথাও উঠে আসে। তবে এসব দাবিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। অন্যদিকে ইরানও নাকি উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে অভ্যন্তরীণ বিক্ষোভের সময় কিছু স্টারলিংক টার্মিনাল অকার্যকর করেছিল। মহাকাশ এখন শুধু গবেষণা বা যোগাযোগের জায়গা নয়, এটি নতুন যুদ্ধক্ষেত্র। আগে যুদ্ধ মানে ছিল স্থল, আকাশ, সমুদ্র। এখন যুক্ত হয়েছে স্পেস ডোমেইন। এখানে ধ্বংস মানেই বিস্ফোরণ নয়, কখনো শুধু একটি সিগন্যাল বন্ধ হয়ে যাওয়া, একটি স্যাটেলাইট চুপ করে যাওয়া, একটি দেশের যোগাযোগ অন্ধকারে ডুবে যাওয়া। ধরুন মধ্যপ্রাচ্যে হঠাৎ যুদ্ধ শুরু হলো। প্রথমে হয়তো আকাশে মিসাইল, তারপর ড্রোন, তারপর সাইবার হামলা, তারপর তেলের দাম হু হু করে বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যম এমন একটি ওয়ার প্লেবুক বা যুদ্ধের খসড়া প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক বা সামরিক স্থাপনায় হামলা করে তাহলে তেহরান কিভাবে জবাব দেবে। ইরান বলছে তারা দ্রুত ও ভারী মিসাইল হামলা চালাবে। বড় বড় মাস সালভো মানে একসঙ্গে অনেক মিসাইল ও ড্রোন ছোড়া হবে। লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে এত লক্ষ্য সামলাতে পারবে না, অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা ওয়ারলোড করে দেয়া। ইরান দাবি করছে তাদের কমান্ড সেন্টারগুলো মাটির নিচে ও সুরক্ষিত। এক জায়গায় ধ্বংস হলেও বিকল্প যোগাযোগ থাকবে। এরপর আসবে প্রক্সি ফ্রন্ট, হিজবুল্লাহ লেবানন থেকে, হুথি ইয়েমেন থেকে, ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো অন্যদিক থেকে। সবাই একসঙ্গে সক্রিয় হবে এমনটাই কল্পনা করা হয়েছে। রেড সিতে জাহাজে হামলা, ইরাক সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট, লেবানন সীমান্তে উত্তেজনা, সব একসঙ্গে। এই কৌশলটা নতুন নয়, আগেও এসব গোষ্ঠী আলাদা আলাদাভাবে হামলা চালিয়েছে, কিন্তু এখানে ধারণা হলো সবাই একসঙ্গে সমন্বিতভাবে চাপ সৃষ্টি করবে। এরপর আসবে সাইবার যুদ্ধ। ইরানের হ্যাকাররা নাকি যুক্তরাষ্ট্রের জ্বালানি, পরিবহন, আর্থিক ও সামরিক নেটওয়ার্কে হামলা চালাতে পারে এমন দাবি করা হয়েছে। বিদ্যুৎ গ্রিড, ব্যাংকিং সিস্টেম, লজিস্টিক্স সব জায়গায় বিঘ্ন ঘটানো হতে পারে। আরেকটি বড় অস্ত্র হরমুজ প্রণালী। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। ইরান বারবার ইঙ্গিত দিয়েছে চরম পরিস্থিতিতে তারা এই পথ বন্ধ করে দিতে পারে। যদি তা হয়, বৈশ্বিক তেলের বাজার কেঁপে উঠবে।
কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই পুরো পরিকল্পনায় ইরান দ্রুত বিজয় চায় না, তারা চাইছে দীর্ঘ, ব্যয়বহুল, ক্লান্তিকর যুদ্ধ। কৌশলটা হলো যুক্তরাষ্ট্রকে এমন এক পরিস্থিতিতে ফেলা যেখানে মানবিক, আর্থিক ও রাজনৈতিক খরচ এত বেড়ে যাবে যে ওয়াশিংটন নিজেই ডি-এসকেলেশন বা উত্তেজনা কমানোর পথ খুঁজবে। অর্থাৎ সরাসরি জেতা নয়, প্রতিপক্ষকে ক্লান্ত করা। এখন প্রশ্ন, যুদ্ধ কি অবশ্যম্ভাবী? মজার বিষয় হলো, এই যুদ্ধের খসড়া প্রকাশের সময়ে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনা চলছিল। মানে একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধ প্রস্তুতির বার্তা। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের শীর্ষ নেতৃত্বকে সতর্ক করেছেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে তা হবে আঞ্চলিক যুদ্ধ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনা ভালো শুরু হয়েছে, কিন্তু গভীর অবিশ্বাস বড় বাধা। তিনি বলেছেন, আমাদের নিজ নিজ রাজধানীর সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। মানে এখনো দরজা পুরোপুরি বন্ধ হয়নি। সব মিলিয়ে কি বোঝা যায়, দুই দেশই জানে সরাসরি যুদ্ধ হলে ক্ষতি ভয়াবহ হবে। শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চল জড়িয়ে পড়তে পারে। তেলের দাম বাড়বে, বৈশ্বিক বাজার কাঁপবে, বহু দেশ প্রভাবিত হবে। তাই একদিকে যুদ্ধের পরিকল্পনা প্রকাশ করা হচ্ছে যেন প্রতিপক্ষ ভয় পায়, অন্যদিকে আলোচনা চলছে যেন যুদ্ধ এড়ানো যায়।